আসছি আমাদের টপিকটা। হ্যাঁ, আচ্ছা, আমরা যেটা স্টাডি করছিলাম সেটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ থ্রু ডাইইলেকট্রিক মিডিয়া, যেখানে ডাইইলেকট্রিক মিডিয়া বলতে বেসিক্যালি এটাই যে আমরা সেখানে রো এফ এবং জে এফ দুটোকেই কন্ট্রোল করতে পারি। কেননা ডাইইলেকট্রিক মিডিয়া মানে হচ্ছে কন্ডাক্টিভিটি খুব একটা ভালো নয়, ফলে চার্জের মোশন, চার্জের ডিস্ট্রিবিউশন এগুলো বেশ ভালোভাবে আমাদের কন্ট্রোলে আছে, যেটা কন্ডাক্টিং মিডিয়াতে থাকে না। কারণ কন্ডাক্টিং মিডিয়াতে চার্জগুলো নিজের নিজের মতো ফ্লো করে যাবে, কারেন্টটাকে জিরো করা বেসিক্যালি অসম্ভব। তো এইসব অনেক রকম ব্যাপার আছে, সেজন্য আমরা ডাইইলেকট্রিক মিডিয়া দিয়ে শুরু করেছি। আচ্ছা, এক মিনিট আমি একটু জলটা নিয়ে আসি। হ্যাঁ, তো ডাইইলেকট্রিক মিডিয়াতে আমরা রো এফ আর জে এফ কে কন্ট্রোল করতে পারি এবং এদেরকে জিরো সেট করতে পারি। তো এদেরকে জিরো সেট করে আমরা যে রেজাল্ট গুলো পাবো সেগুলো দে আর অ্যাপ্লিকেবল ফর ভ্যাকুয়াম অ্যাজ ওয়েল। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তারপর তো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ দুটো মিডিয়ার ইন্টারফেসে নর্মাল ইনসিডেন্স হলে কি হবে সেটা দেখলাম, অবলিক ইনসিডেন্স হলে কি হবে সেটা দেখলাম, এবং অবলিক ইনসিডেন্স দেখতে গিয়ে একটা ইম্পর্টেন্ট জিনিস দেখলাম, সেটা হচ্ছে আমি যদি পোলারাইজেশন প্যারালাল টু দ্য প্লেন, মানে ইলেকট্রিক ফিল্ড, ঠিক আছে, এটা প্রপাগেশন ডিরেকশন, তার সঙ্গে পারপেন্ডিকুলার দিকে থাকবে। কিন্তু পারপেন্ডিকুলার দিকে মানে যে কোনো দিকে হতে পারে, তো এটা এই দিকে যদি ওয়েভ প্রপাগেট করে তাহলে তার সঙ্গে পারপেন্ডিকুলার মানে এই যে পারপেন্ডিকুলার প্লেন, এই প্লেনের উপর যে কোনো ভেক্টর বরাবর হতে পারে ইলেকট্রিক ফিল্ডের অসিলেশনটা, মানে অ্যালং দ্য প্লেন নর্মাল টু দ্য কে। হ্যাঁ, তো এদের মধ্যে কোনো একটা পার্টিকুলার দিকে যদি অসিলেশনটা থাকে তাহলে দ্যাট ইজ কল্ড পোলারাইজড। এখন পোলারাইজেশনটা যদি প্লেন অফ ইনসিডেন্সের, অর্থাৎ ওয়েভটা যেই, মানে ইনসিডেন্ট ওয়েভ, রিফ্লেক্টেড ওয়েভ এবং ট্রান্সমিটেড ওয়েভ এরা যেই প্লেনে আছে, এই ফিল্ডের অসিলেশনটা যদি সেই প্লেনের সঙ্গে প্যারালাল দিকে থাকে, the electric field oscillation, if it is parallel to the plane of incidence, তাহলে কি কি হতে পারে সেগুলো আমরা দেখলাম। সেই রিলেটেড দুটো ইকুয়েশন পেয়েছি, যাদেরকে বলে ফ্রেনেলস ইকুয়েশন। সেখানে আমরা এটা দেখলাম যে রিফ্লেক্টেড ওয়েভের যে অ্যামপ্লিটিউড, সেটা ইনসিডেন্ট ওয়েভের যে অ্যামপ্লিটিউড তার সঙ্গে এইভাবে রিলেটেড। এখান থেকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে আলফা ইকুয়াল টু বিটা, এই জিনিসটা হলে কোনো রিফ্লেকশন হবেই না, পুরোটাই ট্রান্সমিশন হবে। ভেরি ইম্পর্টেন্ট এটা। তো এখন বিটাটা তো জাস্ট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের উপর ডিপেন্ডেন্ট, কিন্তু আলফার মধ্যে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ঢুকে আছে। আলফা ইকুয়াল টু বিটা, এটাকে সলভ করে আমরা একটা স্পেশাল অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স পাচ্ছি, যেই অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সে যদি লাইট এসে পড়ে তাহলে কোনো রিফ্লেক্টেড ওয়েভ থাকবে না। এটা একটা ইন্টারেস্টিং জিনিস, কেননা আমি তাহলে যদি আনপোলারাইজড কোনো ইলেকট্রিক ওয়েভ, আনপোলারাইজড কোনো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভকে এর উপরে ফেলি ব্রুস্টার্স অ্যাঙ্গেলে, এই থিটা বি, তাহলে কি হবে, যেই পোলারাইজেশনটা প্যারালাল টু দ্য প্লেন অফ ইনসিডেন্স সেটা অ্যাবজর্ব হয়ে যাবে,
আর যেই পোলারাইজেশনটা পারপেন্ডিকুলার টু দ্য প্লেন অফ ইনসিডেন্স সেইটা থেকে যাবে। মানে ব্যাপারটা এরকম, যদি মানে এটা তো আনপোলারাইজড লাইট, তার মানে এখানে ধর ইলেকট্রিক ফিল্ডের অসিলেশনটা প্যারালাল টু দ্য প্লেনও আছে, আবার পারপেন্ডিকুলার টু দ্য প্লেনও আছে। এই ফুটোগুলো মানে হচ্ছে একটা অ্যারো এই ফুটো দিয়ে ঢুকে গেছে ভেতরে। যখন রিফ্লেক্ট হবে এই অ্যাঙ্গেলটা যদি ব্রুস্টার্স অ্যাঙ্গেল হয়, অর্থাৎ যে অ্যাঙ্গেলের জন্য আলফা ইকুয়াল টু বিটা, তখন প্যারালাল পোলারাইজেশনের মানে ইলেকট্রিক ফিল্ডের যে অসিলেশনটা, মানে যে ইলেকট্রিক ফিল্ডের অসিলেশনের যে প্যারালাল কম্পোনেন্টটা আছে, মানে যে প্লেন অফ পোলারাইজেশনের সঙ্গে প্যারালাল, সেটা রিফ্লেক্টেড হবে না, সেটা ট্রান্সমিটেড হবে। আর যে কিনা পারপেন্ডিকুলার তার উপর এটার কোনো এফেক্ট নেই, কেননা আগের ক্যালকুলেশনটা শুধুমাত্র প্যারালাল পোলারাইজেশনের জন্য, সুতরাং সে এই আচ্ছা এখানে এটাও থাকবে যে ট্রান্সমিটেড, সেখানে দুরকম পোলারাইজেশনই থাকবে, মানে অরিজিনাল আনপোলারাইজড লাইটটা থাকবে। আনপোলারাইজড লাইটে যে কোনো আরবিট্রারি দিকেই পোলারাইজেশন হতে পারে, সেই যে কোনো আরবিট্রারি পোলারাইজেশনকে একটা প্যারালাল কম্পোনেন্ট এবং একটা পারপেন্ডিকুলার কম্পোনেন্টে ভাঙা যায়। তো ট্রান্সমিটেড ওয়েভটা আনপোলারাইজডই থাকবে, কিন্তু রিফ্লেক্টেড ওয়েভ যেটা আছে সেখানে কেবলমাত্র পারপেন্ডিকুলার পোলারাইজেশনের পার্টটাই থাকবে, তাহলে রিফ্লেক্টেড ওয়েভ উইল বিকাম পোলারাইজড। এই টেকনিকটা অনেক সময় পোলারয়েডে ইউজ করা হয়। যাই হোক, সেটা আবার অনেক ডিটেলস আছে, মেকানিজম আছে। নাও তো আমরা প্যারালাল পোলারাইজেশনের জন্য যে রিলেশনশিপটা পেয়েছিলাম সেটা হচ্ছে E0R equal to alpha minus beta, alpha plus beta, E0I two by alpha plus beta E0I। ঠিক আছে, এটা হচ্ছে these are Fresnel's equation for প্যারালাল পোলারাইজেশন। মানে হচ্ছে কি, ইলেকট্রিক ফিল্ড ডিরেকশন প্যারালাল টু দ্য প্লেন অফ ইনসিডেন্স। এটারই উল্টোটা মানে অন্যটা বার করতে বলেছিলাম, অর্থাৎ find out the Fresnel's equation for perpendicular polarization। ঠিক আছে, এটা করতে বলেছিলাম, যতটাই পারবি ততটাই করে আমাকে পাঠাবি। আচ্ছা, নাও যেহেতু E0R by E0I এটা এবং E0T by E0I এটা, এরা দুজনেই হচ্ছে গিয়ে
আলফা ডিপেন্ডেন্ট, তাহলে এরা দুজনেই অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সের উপর ডিপেন্ডেন্ট। তো আমি যদি এই দুটোকে প্লট করি, আলফা ইকুয়াল টু কি সেটা একটু লিখে নিই। আলফা ইজ cos theta t by cos theta I, one minus 1 by 2 total whole square এই, ঠিক আছে, এই হচ্ছে আলফা। এখন তাহলে আমি যদি গ্রাফিক্যালি ব্যাপারটাকে প্লট করি, এদিকে থিটা আই, তাহলে এটা 0 ডিগ্রি, 90 ডিগ্রি, ঠিক আছে। তো থিটা আই যদি 90 ডিগ্রি হয়, তাহলে alpha cos 90 sin 0, alpha becomes infinity, alpha infinity হলে এইটা E0t becomes 0, আর এইটা উপরে নিচে যদি আলফা দিয়ে ভাগ করি, হ্যাঁ এটা তাহলে E0t becomes 0 and E0r becomes 1. এটা উপর নিচে আলফা দিয়ে ভাগ করলে ওই 1 minus 0 আর 1 plus 0 মানে জাস্ট 1 হবে, মানে E0r by E0i টা 1 হবে অ্যাকচুয়ালি। এই কখন? ফর আলফা টেন্ডস টু ইনফিনিটি। তার মানে থিটা আই 90 ডিগ্রি হলে এটা 0 আর এটা ডিভাইডেড বাই E0i, মানে রিফ্লেকশন অ্যামপ্লিটিউড আর ইনসিডেন্ট অ্যামপ্লিটিউডের রেশিও, সেটা 1 হবে। ওকে, আর যদি থিটা আই 0 হয়, তাহলে এটা 0 হবে, এটা 1 হবে, তাহলে আলফা ইকুয়াল টু 1 হচ্ছে। আলফা ইকুয়াল টু 1 হলে এই রেশিওটা কিছু একটা হবে, ঠিক আছে, ডিপেন্ডিং অন দ্য ভ্যালু অফ বিটা, এবং এই ভ্যালুটা পজিটিভ হবে অবভিয়াসলি, কিন্তু এই ভ্যালুটা বিটার ভ্যালুর উপরে ডিপেন্ড করবে, ঠিক আছে। আলফা মাইনাস বিটা বাই আলফা প্লাস বিটা আছে, তো বিটা এখন একের থেকে বড় না ছোট এটার উপর ডিপেন্ড করবে এই জিনিসটা। কিন্তু বিটার আবার যদি আমরা এক্সপ্রেশনটা দেখি, expression of beta is n2 by n1 approximately, তাহলে আমি ডেন্সার মিডিয়ামে যাচ্ছি না লাইটার মিডিয়ামে যাচ্ছি, তার উপর ডিপেন্ড করবে যে E0r by E0i টা পজিটিভ হবে না নেগেটিভ হবে। তো আপাতত আমি যদি ধরে নিই যে আমি ডেন্সার মিডিয়ামেই যাচ্ছি, মানে হচ্ছে n2 গ্রেটার দ্যান n1, তাহলে বিটা গ্রেটার দ্যান 1, সেক্ষেত্রে E0r by E0i এইটা নেগেটিভ হচ্ছে ফর theta i equal to 0 or alpha equal to 1.
ঠিক আছে, ক্লিয়ার? তাহলে এবার ইফ আই ট্রাই টু প্লট দিস, তাহলে আমরা কি কি পেলাম? E0t by E0i it is 0 for theta I 90 degree, E0r by E0i it is 1 for theta I 90 degree. আর 0 ডিগ্রিতে E0t সাম পজিটিভ কোয়ান্টিটি, আর it is a positive quantity, এবং E0r by E0i এটা হচ্ছে সাম নেগেটিভ কোয়ান্টিটি, কখন? যদি আমি একটা ডেন্সার মিডিয়ামে ঢুকি তাহলে। এই হলো। আর একটা ইন্টারমিডিয়েট ব্রুস্টারস অ্যাঙ্গেল তো আছেই, যখন থিটা বি ইকুয়াল টু থিটা আই হয় তখন E0r 0 হয়। আর বাদ বাকি যেটা দেখার সেটা হলো E0t by E0i is 2 by alpha plus beta, আর E0r by E0i হচ্ছে আলফা মাইনাস বিটা বাই আলফা প্লাস বিটা। তাহলে থিটা আই মানে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স যত বাড়বে তত আলফাটা বাড়বে এবং এই ভ্যালুটা কমবে। ঠিক আছে, কেননা থিটা আই এর যেটা ভেতরে যেই ব্যাপারটা আছে, থিটা আই যত বাড়ে মানে থিটা যত বাড়ে তত তো সাইন থিটা বাড়ে আর কস থিটা কমে। তাহলে কস থিটাটা কমবে, কিন্তু এদিকে আবার সাইন থিটাটা মাইনাস সাইন আছে, তাহলে থিটা যত ইনক্রিজ করবে তত যদি সাইন থিটা বাড়ে তাহলে 1 মাইনাস এই ব্যাপারটা কমবে, কিন্তু এটার আবার স্কোয়ার রুট আছে আর নিচে কস থিটার ভ্যালুটা কমবে। তাহলে ওভারঅল এফেক্ট হচ্ছে যে থিটা বাড়ার সাথে সাথে, ঠিক আছে এটা একটু ডিটেলে দেখাচ্ছি, চলুন ওভারঅল বললে বুঝতে পারবি না। এই আচ্ছা, থিটা আই 0 থেকে 90 ডিগ্রি পর্যন্ত আমরা কনসিডার করছি, তাই তো? তার মানে 0 পাই বাই 2, সাইন কার্ভ এরকম আর কস কার্ভ এরকম। সো যত থিটা আই বাড়ছে কস থিটা আই ফল করছে, অর্থাৎ 1 বাই কস থিটা আই ইনক্রিজ করছে। সাইন থিটা আইটা ইনক্রিজ করছে, তাহলে নিশ্চয়ই 1 মাইনাস n1 বাই n2 সাইন থিটা আই হোল স্কোয়ার এর স্কোয়ার রুট, যেহেতু এটা ইনক্রিজ করছে তাহলে এইটা নিশ্চয়ই ডিক্রিজ করবে। ওকে, কিন্তু এইবারে আলফার যে ভ্যালু, আলফাটা কি? আলফা হচ্ছে এই দুটোর প্রোডাক্ট, 1 বাই কস থিটা আই মাল্টিপ্লাইড বাই এই দুটোর প্রোডাক্ট, যেখানে একটা থিটা আই বাড়লে একটা বাড়ছে আর একটা কমছে।
তাহলে ওভারঅল ব্যাপারটা বোঝার জন্য আমাকে দেখতে হবে যে কোনটা ডমিনেট করছে। which part is dominating, ঠিক আছে। এখন যেহেতু এখানে একটা স্কোয়ার রুট আছে, মানে ভেতরে একটা স্কোয়ার আছে প্রথমত, এবার সাইন থিটা আইটা তো বেসিক্যালি ফ্র্যাকশন, ঠিক আছে, লেস দ্যান 1, তাহলে তার স্কোয়ার, তার মানে এটার এফেক্টটা তুলনামূলকভাবে কম, মানে যেহেতু এরা ফ্র্যাকশন, মানে সাইন এবং কস বোথ আর ফ্র্যাকশনস, তাহলে তুলনামূলকভাবে এটার এফেক্টটা একটু কমে যাবে আর এটার এফেক্টটা বেশি হবে। তাহলে ওভারঅল এফেক্ট হচ্ছে আলফা উইল ইনক্রিজ উইথ ইনক্রিজিং থিটা আই। তাহলে থিটা আই বাড়লে যদি আলফা বাড়ে তাহলে এই পুরো ব্যাপারটা কমতে থাকবে। সুতরাং ব্যাপারটা এরকম দাঁড়াবে। ব্যাপারটা এরকম দাঁড়াবে। আর এটা হচ্ছে ফর E0t বাই E0y, আর এইটা এটা হচ্ছে 1, this is E0r by E0y। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, তারপর এখান থেকে রিফ্লেকশন কোএফিসিয়েন্ট এন্ড ট্রান্সমিশন কোএফিসিয়েন্ট এগুলো তো বার করতেই পারবি। এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, এটা নেগেটিভ কেন হলো? কেননা বিটা গ্রেটার দেন 1, সেই জন্য। বিটা গ্রেটার দেন 1 কেন হলো? কেননা আমরা একটা ডেন্সার মিডিয়ামে ঢুকছিলাম। এবার দেখ, এটা নেগেটিভ ছিল বলেই নেগেটিভ থেকে পজিটিভে ওঠার সময় একটা পয়েন্ট এলো যেখানে রিফ্লেকশন কোএফিসিয়েন্টটা 0। তাহলে এক্সপেকটেশনস হচ্ছে যে যখন আমরা ডেন্সার মিডিয়ামে ঢুকছি না, উল্টোটা হচ্ছে, মানে ডেন্স মিডিয়াম কাঁচ থেকে যখন বায়ুতে যাচ্ছে আর কি লাইটটা, মানে আমি যখন ডেন্স থেকে লাইট মিডিয়ামে যাচ্ছি তখন তাহলে আমার তো এইখানে E0r বাই E0i যেটা আছে, তখন তো আমার 1 মাইনাস বিটাটা পজিটিভই হওয়া উচিত, মানে যখন উল্টোটা হচ্ছে, বুঝেছিস? যখন আমি ডেন্স মিডিয়াম থেকে লাইট মিডিয়ামে যাচ্ছি তখন তো ব্যাপারটা উল্টে যাবে, তখন 1 মাইনাস বিটা বাই 1 প্লাস বিটা, এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা তো পজিটিভ হওয়া উচিত, তার মানে তখন এই শুরুটাই হবে এরকম কোনো জায়গা থেকে। তাহলে এই ক্ষেত্রে কি ব্রুস্টার্স অ্যাঙ্গেলটা থাকবে? এইটা তোরা আমাকে ভেবে বলবি। What will happen to the Brewster's angle if we go from dense medium to light medium, অর্থাৎ into less than n, ঠিক আছে, এটা ভাববি। আর পারপেন্ডিকুলার পোলারাইজেশন ওটা তো ভাবার কাজ দিয়েই দিয়েছি। নাও we will contemplate about electromagnetic wave in conductors, ঠিক আছে। কন্ডাক্টরস যেখানে এরকম
ফট করে রো এফ জি এফ এদেরকে জিরো ধরে নেওয়া যাবে না, কারণ প্রথমত ইট ইজ কন্ডাক্টর, সুতরাং কারেন্টকে জিরো তুই করতে পারবি না। আর চার্জগুলো নিজের মতো চলাচল করবে, তোর কন্ট্রোলে নেই, এখান থেকে ওখানে চলে যাবে ফুসফুস করে। সো নন জিরো ধরে আমাদেরকে এগোতে হবে। তাহলে এবার কি কি ইকুয়েশন তাহলে আমাদের ইউজ করতে হবে? ম্যাক্সওয়েলস ইকুয়েশন হবে এটা কিন্তু কন্ডাক্টার্স মানে মিডিয়াম মানে ভ্যাকুয়াম নয়, ঠিক আছে? কারণ দেখতেই পাচ্ছিস যেখানে এপসাইলন ইউজ করেছি, মানে ফ্রি চার্জ ইউজ করেছি, মানে বেসিক্যালি মানে যদি তোরা ওভারলুক করিস তাই বলে দিচ্ছে আরেকবার, ডাইভারজেন্স ডি ইকুয়াল টু রো এফ এবং ডি ইকুয়াল টু এপসাইলন ই, সেইটা এখানে ইউজ করেছি, ঠিক আছে? ভ্যাকুয়ামে না কিন্তু, সেটাই বলছি। ভ্যাকুয়ামে তো ফ্রি চার্জ ডেন্সিটি এরকম শূন্যে সাপোর্ট হওয়া সম্ভব নয়। এই হলো, ঠিক আছে? এখানে এই পার্টটা কি? এই পার্টটা হচ্ছে ম্যাক্সওয়েলস ইকুয়েশনে এখানটায় থাকে মিউ জে এফ, এবং অ্যাকর্ডিং টু ওমস ল জে এফ ইজ সিগমা ই। ঠিক আছে? এবার তো যাই হোক, এটা এখানে বসিয়ে দিলে এটা আসবে এই হলো। আচ্ছা, নাও এবার একটা অন্য ইকুয়েশন ইউজ করব, যেটা অনেকদিন আমরা ভুলে আছি, সেটা হচ্ছে কন্টিনিউইটি ইকুয়েশন। এখন কন্ডাক্টরে ঢুকেছে, এখন অনেক কিছুই পুরনো জিনিস ইউজ হবে। কন্টিনিউইটি ইকুয়েশন কি ছিল? ডাইভারজেন্স জে ইকুয়াল টু মাইনাস ডেল রো ডেল টি, এখানে ফ্রি চার্জ নিয়ে কাজ করছি তাই এইটা ডাইভারজেন্স জে এফ ইজ ইকুয়াল টু মাইনাস ডেল টি অফ রো এফ। এখানে এই ইকুয়েশনটার মধ্যে এটা ইউজ হবে এবং এটা ইউজ হবে। और JF হচ্ছে সিগমা ই, সো সিগমা ডাইভারজেন্স ই डाइवर्जेंस ই হচ্ছে রো এফ বাই এপসাইলন। और रो एफ इज माइनस सिग्मा बाय एप्सिलॉन बाय सिग्मा डेल टी ऑफ रो एफ। ক্লিয়ার? এবার এটা স্ট্রেট ফরওয়ার্ড সলিউশন। তাহলে
ফ্রম দ্য কন্টিনিউটি ইকুয়েশন, ওমস ল অ্যান্ড ম্যাক্সওয়েলস ল আমরা একটা সুন্দর জিনিস পাচ্ছি, সেটা হলো rho f as a function of t, it is e to the power minus sigma by epsilon t rho f. ঠিক আছে, তাহলে any free volume charge density, important, any free volume charge density inside a conductor, সেটা, এই ভলিউম কথাটাই কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এখানে, সেটা that falls off exponentially with time, টাইমের সাথে এক্সপোনেনশিয়ালি ফল করে, যায় কোথায়, goes off to the surface, obviously ভলিউমে নেই তো সারফেসেই যাবে। ঠিক আছে, so any free volume charge density inside the conductor falls off exponentially with time, কতটা মানে কতটা দ্রুত ফল অফ করবে সেটা ডিপেন্ড করবে on a time constant given by epsilon by sigma। এখানে এপসাইলনটা কি, permittivity of the medium, আর সিগমাটা হচ্ছে কন্ডাক্টিভিটি। তাহলে যত গুড কন্ডাক্টর হবে, অর্থাৎ হায়ার দ্য সিগমা স্মলার দ্য ক্যারেক্টারিস্টিক টাইম, তার মানে যত গুড কন্ডাক্টর হবে তত ফাস্ট ফল অফ হবে। এই হচ্ছে মোদ্দা কথা। কোনোটা কপারের বলের ভেতরে একটা চার্জ রেখে দিলাম, ফটাফট, মানে কতটা ফটাফট হচ্ছে তার উপরে ডিপেন্ড করবে যে এটা আদৌ কতটা ভালো গুড কন্ডাক্টর। এবং জাস্ট একটা বলে দিই যে ফর গুড কন্ডাক্টার্স ইউজুয়ালি দিস ক্যারেক্টারিস্টিক টাইম ইজ কত না 10 to the power -19 সেকেন্ড, মানে কিছুই নয় আর কি, মুহূর্তেরও মুহূর্ত, যেখানে কিনা অ্যাভারেজ কলিশন টাইম হচ্ছে 10 to the power -14 সেকেন্ডস। তাহলেই বুঝতে পারবি আর কি, মানে এই টাইমটা কোনো টাইমই নয়, মুহূর্তের মধ্যে চার্জ ভলিউম থেকে ফ্লাই অফ করে সারফেসে চলে যায়। তো এই বিহেভিয়ারটা কিন্তু ট্রানজিয়েন্ট বিহেভিয়ার, মানে যখনই কোনো একটা কন্ডাক্টরের ভেতরে রো এফ থাকবে, সঙ্গে সঙ্গে এটা ভলিউম চার্জ ডেন্সিটি থেকে ব্যাপারটা সারফেসে চলে যাবে। তাহলে এফেক্টিভলি কন্ডাক্টরের জন্য আমরা ধরতে পারি, এফেক্টিভলি মানে বলতে চাইছি যে একটা কন্ডাক্টরের মধ্যে দিয়ে একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ট্রাভেল করছে, সেই সিচুয়েশনে আমরা ধরতে পারি রো এফ ইজ 0, কেননা মুহূর্তের মধ্যেই ওটা সারফেসে চলে যায়। তাহলে বেসিক্যালি রো এফ নিয়ে আমার মাথা ঘামানোর খুব একটা দরকার নেই, আমার জেএফ নিয়েই মাথাটা ঘামানোর দরকার, জেএফ which is equal to sigma e. So the Maxwell's equation যেগুলো আমাদেরকে অ্যাকচুয়ালি সলভ করতে হবে, for studying the electromagnetic wave traveling through conducting medium, এই ঠিক আছে, এটা 0 হয়ে গেছে কেননা রো এফ এফেক্টিভলি 0। এবার স্টেপ বাই স্টেপ এগোই। প্রথম কথা হচ্ছে যে ওয়েভটা যেটা ছিল ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ,
মানে ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ডের যে ফর্মটা ছিল সেই ফর্মটাও নিশ্চয়ই চেঞ্জ হবে, কেননা তখন তো এটা ছিল না, যখন ওয়েভ ইকুয়েশনটা বেরিয়েছিল তখনও এটা ছিল না, তাহলে ওয়েভ ইকুয়েশনটাও চেঞ্জ হবে। তাহলে ওয়েভ ইকুয়েশন যেভাবে বের করেছিলাম, সো let us find out the wave equation first. কিভাবে বের করেছিলাম? ইয়ে নিয়ে, কি বলে, কার্ল। So curl of E equal to minus del T of curl B, or grad squared E minus gradient divergence E equal to minus del T of এই। এবার ডাইভারজেন্স এটা 0, ভাগ্যি সেটা 0, না হলে আরো ঝামেলা বাড়তো। তাহলে আমরা পাচ্ছি গ্রেড স্কোয়ার ই ইকুয়াল টু মাইনাস, ও আচ্ছা এটা আমি উল্টো লিখেছি, তো এটা আগে হবে, তাই না? gradient divergence C minus grad square E, এই তো এটা 0 আর এটা হবে grad square E equal to mu epsilon del 2 E del T2 plus mu sigma del E del T, একটা টার্ম এক্সট্রা। সিমিলারলি ইকুয়েশন নাম্বার 4 সেটারও যদি কার্ল নেওয়া হয় তাহলে এখানেও যেটা আসবে grad square B equal to mu epsilon del 2B del T2 plus mu sigma del B del T, একই ধরনের জিনিস, সিমেট্রিক, নেচার অফ ইকুয়েশন সেম। ঠিক আছে, কিন্তু ঠিক ওয়েভ ইকুয়েশনের মতো দেখতে নয়, doesn't look like ওয়েভ ইকুয়েশন, কেননা ওয়েভ ইকুয়েশনে এইটা থাকে না, ডেল ডেল টি থাকে না, ঠিক আছে, del 2 del T2 থাকে, আর ওদিকে গ্র্যাড স্কোয়ার থাকে বা del 2 del x2। কিন্তু এবারে ভাবছিস হয়তো যে তাহলে একটা খুব বাজে টাইপের সলিউশন বেরোবে। অ্যাকচুয়ালি দিস টাইপস অফ ইকুয়েশনস can have wave solution, কিন্তু একটু মানে কোন মানে এক্সট্রা একটা ব্যাপার ঢুকবে এর মধ্যে, ঠিক আছে। হাউ? প্রথমত ইকুয়েশনটাকে আগে নিয়ে যাই, এই হচ্ছে আমার ইকুয়েশন। এইবার
Now, if I consider wave solutions of the form, ধরা যাক আমি দেখতে চাইছি যে ওয়েভ সলিউশন এদের একটা কিছু করা যায়, রাখা যায় কিনা, ঠিক আছে, অফ দ্য ফর্ম কি না, যেটা স্ট্যান্ডার্ড ফর্ম সেটাই জেড ডাইরেকশনে যাচ্ছে। সো ই জেড টি প্লেন ওয়েভ কেটাকে আমরা এখানে আপাতত কমপ্লেক্স রাখছি, ঠিক আছে, আপাতত রাখলাম। ঠিক আছে, যদি এরকম আর কি আমি ভাবি যে এরকম একটা আছে কিনা, তাহলে একটা কাজ করি, এবার এটাকে আছে কিনা মানে এটা থাকতে হলে কি হতে হবে ব্যাপারটা, এটাকে তাহলে এখানে বসাই, পুটিং ইট ব্যাক into the equation grad square এখানে এটা কনস্ট্যান্ট আর জেড ডিপেন্ডেন্স আছে এখানে, তার মানে শুধুমাত্র গ্র্যাড স্কোয়ার মানে হচ্ছে শুধুমাত্র ডেল টু ডেল জেড এই ব্যাপারটাই অপারেট করবে, বাকিগুলো কেউ করবে না। ওকে, তাহলে ডেল টু ডেল জেড টু দুবার নেওয়া মানে হচ্ছে আই কে পুরো জিনিসটার স্কোয়ার দুবার পাবো, ইকুয়াল টু মিউ এপসাইলন, আচ্ছা মাইনাস আই ওমেগা দুবার টাইম ডেরিভেটিভ মানে এটাও দুবার পাবো, প্লাস মিউ সিগমা আবার একটা টাইম ডেরিভেটিভ মানে একবার পাবো, বাকিগুলো সব তো ক্যান্সেল আউট হয়ে যাবে, ঠিক, তাহলে অর মাইনাস কে স্কোয়ার ইকুয়াল টু মাইনাস মিউ এপসাইলন ওমেগা স্কোয়ার মাইনাস আই মিউ সিগমা ওমেগা। সো কে ইজ ইনডিড আ কমপ্লেক্স কোয়ান্টিটি, প্রথমত এটা যেটা আগের ক্ষেত্রে ছিল না, কমপ্লেক্স ওয়েভ ভেক্টর, রাইট হ্যান্ড সাইডে মিউ এপসাইলন ওমেগা স্কোয়ার প্লাস আই মিউ সিগমা ওমেগা। সো দিস ইজ দ্য ডিফারেন্স, মানে উইথ ওই ডাইইলেকট্রিকের ক্ষেত্রে কন্ডাক্টিভিটি 0, তাহলে কে হচ্ছে রিয়েল, এবং তারপরে যেমন আসার কথা যা আমরা পেয়েছিলাম এখান থেকেই সেটা আবার ইট রিডিউসেস ব্যাক টু দ্য প্রিভিয়াস নোটেশন, কেননা if k is real then k is root over mu epsilon omega and so omega equal to kv, যেটা আমরা ডাইইলেকট্রিকের ক্ষেত্রে পেয়েছিলাম। কিন্তু কন্ডাক্টরের ক্ষেত্রে স্পেশালিটি কি না, ইট বিকামস কমপ্লেক্স এবং ইট হ্যাজ অ্যান ইমাজিনারি পার্ট, এই ইমাজিনারি পার্টের ফিজিক্যাল সিগনিফিকেন্সটা ভেরি ইন্টারেস্টিং। তার আগে আমাদের
এটা তো কে স্কোয়ার পেয়েছি, কে টা বার করতে হবে। সো কে স্কোয়ার ইজ মিউ এপসাইলন ওমেগা স্কোয়ার প্লাস আই মিউ সিগমা ওমেগা। ধরা যাক দিস ইজ ইকুয়াল টু এইটার হোল স্কোয়ার, মানে বেসিক্যালি ধরা যাক কমপ্লেক্স কে ইজ ইকুয়াল টু রিয়েল কে প্লাস ইমাজিনারি কে। এবার মানে একটা জিনিস কিন্তু লক্ষণীয়, সেটা হলো যে এটা কিন্তু মড স্কোয়ার নয়, ঠিক আছে, জাস্ট পাতি স্কোয়ার। তাহলে ব্যাপারটা হবে কে স্কোয়ার মাইনাস কে স্কোয়ার প্লাস আই টু কে কে। সো রিয়েল পার্ট ইমাজিনারি পার্ট সুতরাং ওকে, যদি আমরা কে স্কোয়ারের, আচ্ছা কে স্কোয়ার প্লাস কে স্কোয়ারের হোল স্কোয়ার, সেটা তাহলে কি হবে কে স্কোয়ার মাইনাস কে স্কোয়ারের হোল স্কোয়ার প্লাস 4 কে স্কোয়ার রাইট। ইয়েস, সুতরাং this is equal to mu epsilon omega square এর হোল স্কোয়ার প্লাস mu স্কোয়ার সিগমা স্কোয়ার ওমেগা স্কোয়ার। Hence k square plus k square, it is square root of এই। আচ্ছা এখান থেকে এই পার্টটা পুরোটা কমন নিয়ে নেওয়া যাক। এই পার্টটা কমন নিলে বাইরে আসবে মিউ এপসাইলন ওমেগা স্কোয়ার, ভেতরে থাকবে 1 প্লাস মিউ স্কোয়ার সিগমা স্কোয়ারটা উপরে থাকবে, আর নিচে এপসাইলন স্কোয়ার থাকবে ওমেগা স্কোয়ার থাকবে, তাই তো? হ্যাঁ এটাই। ওকে ঠিক আছে, তাহলে কে স্কোয়ার মাইনাস কে স্কোয়ার এটা, আর কে স্কোয়ার প্লাস কে স্কোয়ার হচ্ছে এটা। দিস ইজ এ and this is b, সুতরাং এবার a প্লাস বি করলে 2k স্কোয়ার পাওয়া যাবে, আর a মাইনাস বি করলে a মাইনাস বি নয় b মাইনাস a
বি মাইনাস এ করলে আর 2k² মানে একটাতে রিয়েল কোয়ান্টিটি পাওয়া যাবে আর একটাতে ইমাজিনারি পাওয়া যাবে। ঠিক আছে, তাহলে ইন দিস ওয়ে উই আর ডিটারমাইনিং দ্য স্কোয়ার রুট অফ দিস ফাংশন, স্কোয়ার রুট অফ দিস কমপ্লেক্স ফাংশন। তাহলে ওইটা করে a প্লাস বি এন্ড a মাইনাস বি করে আমরা পাবো দ্য রিয়েল পার্ট অফ k equal to omega root over epsilon mu by 2 square root 1 plus sigma by epsilon omega whole square plus 1 তার স্কোয়ার রুট। মানে এটা তো অলরেডি স্কোয়ার অফ সামথিং, এটা এই স্কোয়ার রুটের আবার স্কোয়ার রুট হবে। ঠিক আছে, মানে প্লাস করে এটার সঙ্গে ওটা প্লাস মাইনাস করে তারপর এটা গেল ইমাজিনারি পার্ট, এই রিয়েল পার্ট। আর ইমাজিনারি পার্ট ওয়ান প্লাস সিগমা বাই এপসাইলন ওমেগা স্কোয়ার মাইনাস 1 পুরো ব্যাপারটা স্কোয়ার রুট। এখন প্রশ্ন হলো যে হোয়াট ইজ দ্য ফিজিক্যাল সিগনিফিকেন্স অফ দ্য রিয়েল পার্ট এন্ড দ্য ইমাজিনারি পার্ট। আচ্ছা, আমার ইলেকট্রিক ফিল্ডটাই দেখি, যা ইলেকট্রিক ফিল্ডে যা হবে ম্যাগনেটিক ফিল্ডে তাই হবে। সো ফর দ্য ইলেকট্রিক ফিল্ড দ্য সলিউশন ওয়াজ kz মাইনাস ওমেগা টি। আচ্ছা, এবার কেটা কি, এই টু দ্য পাওয়ার I kz প্লাস I kz মাইনাস ওমেগা টি। এখানে I আর এখানে I আছে, দেয়ারফর এই কেটা অসিলেটরি মোশন, কিন্তু পরের যে কে, যেটা ক্যাপিটাল কে, that is definitely not an oscillatory motion. I and I, so it is minus kz তাহলে the imaginary part shows a decaying nature of the electric field and also the magnetic field. It is the contribution of the conductors. ঠিক আছে, রিয়েল পার্ট থেকে ওয়েভ মোশন পাওয়া যাচ্ছে e to the power I kz minus omega t, কিন্তু ইমাজিনারি পার্ট থেকে ডিকে পাওয়া যাচ্ছে। So the electromagnetic wave will decay in the interior of a conductor. কন্ডাক্টরের ভেতরে অ্যামপ্লিটিউডটা আস্তে আস্তে ফল করতে থাকবে, তো খুব বেশি পেনিট্রেট করতে পারে না ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ থ্রু আ কন্ডাক্টর। এখন কতটা পেনিট্রেট করতে পারবে বা কতটা পেনিট্রেট করতে পারবে না তার প্যারামিটার কি হবে? অবভিয়াসলি the corresponding parameter will be something like 1 by k, obviously এটাকে বলা হয় skin depth। So what is the significance of skin depth? The wave
amplitude falls by a factor of 1 by e upon crossing a distance equal to the skin depth. So it is a measure of how far the wave can penetrate through a conductor. এবার প্রশ্ন হলো যে স্কিন ডেপথটা তাহলে কিসের কিসের উপর ডিপেন্ড করে, কে এর মধ্যে কি কি আছে? কে এর মধ্যে আছে frequency of the incoming wave, permittivity of the medium, permeability of the medium এবং conductivity of the medium. ঠিক আছে, এখন এই ওমেগার উপর কিভাবে ডিপেন্ড করে বা এপসাইলনের উপর কিভাবে ডিপেন্ড করে সেটা একটুখানি এই স্কোয়ার রুট আবার স্কোয়ার রুট সেগুলো এক্সপ্যান্ড করে না হয় দেখতে হবে, কিন্তু এইটুকু দেখেই বলে দেওয়া যাচ্ছে যে কন্ডাক্টিভিটির উপর কিভাবে ডিপেন্ড করে কে। সো ইফ কন্ডাক্টিভিটি ইনক্রিজেস so if conductivity increases, k increases and skin depth decreases. হ্যাঁ, skin depth decreases, তার মানে যত ভালো কন্ডাক্টর হবে, better the conductor, smaller the penetration. এই জিনিসটাই আমি আগের দিনে আয়নার ব্যাপারে বলছিলাম। অ্যাকচুয়ালি মিররের পেছনে সিলভার থাকে, সিলভারটাই অ্যাকচুয়াল রিফ্লেক্টর হিসেবে কাজ করে। তো আগের দিন ডাইইলেকট্রিক করাচ্ছিলাম, ডাইইলেকট্রিকের মধ্যে এক্সাম্পলটা দেওয়াটা একেবারেই ঠিক হয়নি। কন্ডাক্টিং মিডিয়ামের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে যত ভালো কন্ডাক্টর তত কম স্কিন ডেপথ, অর্থাৎ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা তত কম ওই মিডিয়ামের মধ্যে ঢুকছে। তো এটাই হচ্ছে ব্যাপার, যে মানে আয়নাতে যে এত ভালো রিফ্লেকশন হয়, actually glass isn't doing the job is being done by the silver layer. গ্লাসটা জাস্ট ওই লেয়ারটাকে ধরে রেখেছে, ঠিক আছে, গ্লাসটা লেয়ারটাকে জাস্ট সাপোর্ট করছে। এখন সিলভারের কন্ডাক্টিভিটি ভেরি হাই, সেই জন্য ওর স্কিন ডেপথ খুব কম, তাহলে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ট্রান্সমিটেড হয়ে ভেতরে খুব একটা ঢোকেই না। অতএব বেশিরভাগ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভই রিফ্লেক্ট ব্যাক করে, it reflects off the surface। এই জন্যই সিলভার মানে এনি মেটাল সারফেস ইজ ভেরি গুড রিফ্লেক্টর, এবং ওটাকেই মিরর হিসেবে ইউজ করা হয়। গ্লাসটাকে রাখা হয় জাস্ট টু সাপোর্ট দ্য সিলভার লেয়ার, দ্যাটস অল, নাথিং এলস। এবার রিয়েল পার্ট যেটা আছে সেটাও নিজের রোল প্লে করে, অর্থাৎ ওই ওয়েভলেন্থ is determined by the real part of the wave vector. Also omega equal to kv, এবং refractive index is ck by omega. ওকে, এবার আমরা এগুলো তো দেখলাম কন্ডাক্টিং মিডিয়ামে যাওয়ার ফলে ওয়েভ ভেক্টরের চেঞ্জটা কি হলো। এখন আমরা একটুখানি অ্যামপ্লিটিউডের দিকে তাকাবো, ঠিক আছে। অ্যামপ্লিটিউডের দিকে তাকানোর যাতে ভালোভাবে তাকাতে পারি, মানে দেখে তাকিয়ে যাতে ভয় না লাগে, তার জন্য আমরা এখানেও আবার সেই পোলারাইজেশন ধরে নেব।
কি ঝামেলা। particular polarization of E, तो wave is traveling along Z, সুতরাং ইলেকট্রিক ভেক্টর মানে ঠিকই আছে, ইলেকট্রিক ভেক্টর has no component along Z direction. এটা আমরা এখান থেকে পাই, ডাইভারজেন্স E 0, ডাইভারজেন্স B 0, ট্রান্সভার্স ওয়েভ। ঠিক আছে, তো তার মানে হচ্ছে যে একদম এটা আগের মতনই, তার মানে হচ্ছে যে ইলেকট্রিক ফিল্ড ভেক্টর লাইজ অন the xy plane only. এবার we consider a particular polarization. সেটা হচ্ছে electric field is along x cap. ঠিক আছে, এটা আমরা ধরলাম। সো তার মানে কিন্তু প্যারালাল পোলারাইজেশন, কেননা অ্যালং এক্স ক্যাপ মানেই হচ্ছে এক্সজেড প্লেন, এক্সজেড প্লেনে আছে ইলেকট্রিক ফিল্ড। ওকে, তাহলে আমাদের ইলেকট্রিক ফিল্ড becomes e to the power minus kz minus omega t x cap, এবং ম্যাগনেটিক ফিল্ড আমরা কি বলেছি, k ক্রস E। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে z ক্যাপ ক্রস x ক্যাপ হবে, অর্থাৎ y ক্যাপ হবে, ম্যাগনেটিক ফিল্ড ইজ অ্যালং y ডাইরেকশন, সো ইট ইজ k complex by omega E0 to the power minus kz to the power I y। ঠিক আছে, এই জিনিসটাই আগেও পেয়েছিলাম, কিন্তু তখন আমি ডাইরেক্ট 1/v লিখেছিলাম, এখন আর লিখতে পারি না, কারণ এখন আর কেটা রিয়েল নেই, এখন কেটা কমপ্লেক্স হয়ে গেছে, তাই আমাকে এখন k কমপ্লেক্স বাই ওমেগা এইভাবেই জিনিসটাকে রাখতে হবে। আর এই ব্যাপারটা আমরা পেয়েছিলাম অন্যান্য ম্যাক্সওয়েল ইকুয়েশন থেকে, I think curl equal to minus del b del t, এখান থেকে। ঠিক আছে, তো তাহলে এগুলো হচ্ছে আমাদের ইলেকট্রিক ফিল্ড এন্ড ম্যাগনেটিক ফিল্ড। এবার আমি যদি তাহলে ইলেকট্রিক ফিল্ডের অ্যামপ্লিটিউড হচ্ছে এই পার্টটা, মানে ডিকেইং পার্টটা তো আছেই, ঠিক আছে, এটা হচ্ছে অ্যামপ্লিটিউড, আর ম্যাগনেটিক ফিল্ডের ক্ষেত্রে হচ্ছে এটা। তাহলে ইলেকট্রিক ফিল্ডের অ্যামপ্লিটিউড আর ম্যাগনেটিক ফিল্ডের অ্যামপ্লিটিউডের মধ্যে যদি মানে কি রিলেশন আছে এই ব্যাপারটা যদি স্টাডি করতে হয়,
মানে আগে তো জাস্ট রিয়াল কে বাই ওমেগা করেই হয়ে যাচ্ছিল, কিন্তু এখন ব্যাপারটা কমপ্লেক্স হয়ে গেছে। তাহলে দ্য রিলেশন বিটুইন E0 অ্যান্ড B0, কেননা B0 এখন হয়ে গেছে এই, তার মানে এখন আর ওদের রেশিওটা, মানে রেশিও তো একটা থাকবেই, প্লাস দেয়ার উইল বি সাম ফেজ ল্যাগ অর লিড, কেননা এখন কেটা কমপ্লেক্স হয়ে গেছে। তাহলে এটার জন্য আমাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে কে এর মড ভ্যালু এবং দা ফেজ অফ কে, এই দুটো জিনিস আমাকে বার করতে হবে। তো তোরা মানে যেহেতু আমরা এখন এটা জানি যে কে ইজ ইকুয়াল টু কে প্লাস আই কে, তাহলে ফ্রম দিস উই ক্যান ফাইন্ড আউট দ্য মড ভ্যালু অফ কে and also we can find out the phase of k. The phase of k will be clearly কি হবে tan inverse k by k, ঠিক আছে। তাহলে এদেরকে ফাইন্ড আউট দ্য ভ্যালুস, এটা তোদের টাস্ক। তাহলে আগের ক্লাসের পারপেন্ডিকুলার পোলারাইজেশন ওইটা একটা টাস্ক, এটা বের করতে হবে সেটা একটা টাস্ক, আর একটা মাঝে কি একটা ভাবার জিনিস দিলাম, এই যে what will happen to the Brewster's angle if we go from denser medium to lighter medium। এই তিনটে সময় আছে, নেক্সট ক্লাস আবার সোমবার, তার মধ্যে পড়াশোনা করে একটু ভেবে টেবে দেখ, ঠিক আছে।